ওপারে মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ, এপারে আসা গুলিতে টেকনাফে শিশুসহ 2 জন আহত। গণভোটে হ্যাঁর পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, দাবি প্রেস সচিবের। আপিলে বগুড়ায় মান্নার মনোনয়ন বৈধ, জাপা এবং এনডিএফ কেন নির্বাচনে অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি। এবার আসবে ইইউ এর 200 পর্যবেক্ষক, দেখবে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা বাংলাদেশের নির্বাচন, জানিয়েছেন মিশন প্রধান। মোসাব্বির হত্যার মূল শুটার জেনাদ সহ 4 জন গ্রেপ্তার। গভীর রাতে বাসায় ঢুকতে বাধা দেয়ায় বনশ্রীতে মালিকের মেয়েকে খুন করল কর্মচারী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কক্সবাজারে টেকনাফের ওয়াইক্যাং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি শিশুসহ 2 জন। সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইক্যাং ইউনিয়নের বাসিন্দা জসিমউদ্দিনের মেয়ে আফনান আরা গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা ধারণা করে শিশুটি মারা গেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে। দীর্ঘ 3 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল 3টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি পরিদর্শনে যান। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সকালে শিশুটির মৃত্যুর খবর জানালেও পরে তিনি নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ আফনান আরাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সীমান্ত এলাকায় সড়কে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 64 বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন, সেই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। গণভোটে হ্যাঁর পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, জাতীয় নির্বাচনে সরকার কোনো একক দলকে নয়, সবার জন্য সমান সুযোগ তৈরি করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, এবারের নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ। প্রফেসর ইউনূস ইইউ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুচারুভাবে শেষ হবে। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট। পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। তফসিলের পর কয়েকটি হত্যাকাণ্ডকে নির্বাচনের আগে স্বাভাবিক বলে দাবি করে প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয়, এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি। বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন, তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছে। 2-1টা ঘটনা ঘটছে বাংলাদেশে, এরকম 2-1টা ঘটনা ঘটে। বাট আমরা প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। গণতান্ত্রিক উত্তরণে হ্যাঁ ভোট নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা দেন তিনি। ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সহধর্মিণী। সাক্ষাতে মার্চে প্রধান উপদেষ্টার জাপান সফরের কথা উল্লেখ করা হয় সংবাদ ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আপিল শুনানিতে বগুড়ার 2 আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনি রবি 2 দিনে 140টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে বৈধতা পেয়েছে 109টি। এদিকে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ ও সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী মাঠে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি। আগারগাঁয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 10টার পর শুরু হয় শুনানি, চলে বিকেল 5টা পর্যন্ত। দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের জানান সামান্য কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তারা যে যাচাই বাছাইয়ের নামে ক্ষমতা দেখিয়ে যোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে তা নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত বলে মন্তব্য তার। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। এখন থেকে মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনের একজন বৈধ প্রার্থী, বগুড়া 2 মানে শিবগঞ্জ আসনে। আজকে আমরা যে আপিল ফাইল করেছিলাম 116/2025 সেটি নির্বাচন কমিশন এইমাত্র অ্যালাউ করেছে। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের গড়মিল থাকা সত্ত্বেও মনোনয়ন বৈধতা ফিরে পেয়ে সন্তুষ্ট, ক্ষোভও কারো কারো। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুবিন, চাঁদপুর 2 নির্বাচনী আসন 261। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হয়তোবা একটু ভুল ছিল, কারণ তিনি যাকে পাঠিয়েছেন, যিনি এই মাঠে তদন্ত করেছেন, এ তদন্তকালে একটু গাফিলতি পরিলক্ষিত হয়েছে। কারণ আপনি 10 জনের কাছেই তো আপনাকে যেতে হবে, যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনি যে সরজমিনে গিয়েছেন পাননি সে মর্মে রিপোর্ট উপস্থাপন করতে হবে। ভোটের মাঠে সহিংসতা ঠেকাতে রবিবার সকালে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির 3 অংশের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যেহেতু 10 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা সেই তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একই সঙ্গে প্রার্থিতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট। পরে 11 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। সংস্কার ও ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে নাগরিকদের গণভোটে অংশগ্রহণ করতে হবে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, এবারের সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা একটি বড় অংশ। সত্যিকারের ক্ষমতা জনগণের কাছে নিতে চাইলে তরুণদেরকে গণভোটে অংশ নিতে হবে এবং সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। একই অনুষ্ঠানে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে
হ্যাঁ বলতে হবে। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। ভোটারদের আস্থা ফেরানো এবং সন্তোষজনক উপস্থিতিকে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের প্রধান ইবার্স ইটাবস। আসন্ন নির্বাচন অবাধ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয় কিনা তারা তা দেখবেন বলেও জানিয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন। রিপোর্ট ইমরুল কায়েসের। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। জানান, ইউ সবসময় পার্টনার দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষণ করে। এর অংশ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে বলে জানান মিশন প্রধান। জনগণের আস্থা অর্জন করাই এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ। বিভিন্ন দল, সরকার, নির্বাচন কমিশন ও অংশীজনদের সাথে আমরা দেখা করেছি। সবাই বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের কথা বলেছে। 2008 সালের পর বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা অবাধ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা তা পর্যবেক্ষণ করব। অন্তর্ভুক্তি বলতে সব নাগরিক, যেমন সংখ্যালঘু, নারী, ক্ষুদ্র জাতিসত্তা সহ সকল নাগরিক ভোট দিতে পারছে, এটা বোঝাচ্ছে। তিনি জানান, জাতীয় আইন, আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ইউ মিশন নির্বাচন পর্যবেক্ষণ করবে। হস্তক্ষেপ করবেন না নির্বাচনের কোনো বিষয়ই। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশ সহ সব দেশের জন্য বড় ইস্যু। আমরা এসব বিষয়ে মনোযোগ দিচ্ছি, পর্যবেক্ষণ করছি। কর্তৃপক্ষ পক্ষপাতহীন ভূমিকা রাখছে কিনা তা আমরা পর্যবেক্ষণ করব। প্রার্থীদের প্রচার প্রচারণা, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, প্রার্থীদের বাছাই প্রক্রিয়া, আমরা সবকিছুতে নজর রাখছি। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন এবং 2 মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানান ইউ প্রধান পর্যবেক্ষক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দাফনের 12তম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল। শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির জোট মনোনীত প্রার্থী সাইফুল হক বলেন, দলীয় গণ্ডি ছাড়িয়ে আধিপত্য বিরোধী মানুষের অনুপ্রেরণায় বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন। রিপোর্ট করছেন ওমর ফারুক। রবিবারও অশ্রুসিক্ত চোখ আর নীরব প্রার্থনার সাক্ষী জিয়া উদ্যান। বেগম জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে নীরবে দোয়া। ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীর শেষ ঠিকানায়, কেউ একা, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। অনেকের চোখে পানি, কণ্ঠ ভারী, তাদের স্মরণে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দীর্ঘ আপোষহীন সংগ্রামের কথা। উনি সবসময় আমাদের হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা সবসময় ওনাকে ধারণ করেই আমাদের পথ চলা। প্রেসিডেন্ট জিয়া এবং ম্যাডাম জিয়ার প্রতি আমার একটা গভীর আত্মার টান এবং যে রেসপেক্ট, সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। সেজন্য আমার ইংল্যান্ড থেকে আসা ওনাকে শ্রদ্ধা জানাতে। বেগম জিয়ার আজকে এই কবরস্থানে, সমাধিতে মানুষে দল মত নির্বিশেষে দোয়া করার জন্য ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। দুপুরের দিকে শ্রদ্ধা জানান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বিএনপি মনোনীত টাঙ্গাইল 7 আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় তাদের। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি জোট মনোনীত ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল হক বলেন, কেবল বিএনপি নয়, আধিপত্য বিরোধী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন খালেদা জিয়া। অপূরণীয় ক্ষতি হয়েছে, শুধু দলের নয়, দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদের মা, আমাদের নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। বেগম খালেদা জিয়ার তার যে লড়াই, সেই লড়াইটা কেবলমাত্র বিএনপি না, দেশের কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ, দেশের স্বাধীনতাকামী মানুষ, সার্বভৌমত্বকামী যে মানুষ, একটা আধিপত্যবাদ বিরোধী যে মানুষ, সেই কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের এই উপস্থিতি জানান দিচ্ছে তিনি ছিলেন বাংলাদেশের প্রশ্নে আপোষহীন নেত্রী।
শ্রদ্ধা জানাতে আসা নেতৃবৃন্দরা বলছেন আগামীর বাংলাদেশে গণতন্ত্র উত্তরণে বেগম জিয়ার দেখানো পথেই হাঁটবেন তারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক ঋণের জন্য ঢাকায় গিয়ে তদবির করা লাগে। ক্ষমতায় গেলে প্রতিটি অঞ্চলের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান। আরিফিন শাওনের রিপোর্ট। বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সৌদি আরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের রাজনৈতিক অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন জনগণ তা আজীবন মনে রাখবে। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। এদিকে চট্টগ্রামে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি অঞ্চলের সম্ভাবনা নিয়ে কাজ করবে। প্রত্যেকটি ডিভিশনে ব্যবসায়ীদের সাথে বসেছি, আলাপ করেছি, নোট নিয়েছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যতে অর্থনীতি, মানুষের জীবনযাত্রার মান এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের যার যেই প্রত্যেকটি নাগরিকের যে সম্ভাবনা আছে তাকে সে একটা সুযোগ দেওয়া। এ সময় চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়ে ভোট চায় তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রবিবার রাতে জাতীয়তাবাদী ওলামায়ে দল ও শাহবাগ থানা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিলে এই কথা বলেন তিনি। যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশে ও দেশে তার বিরুদ্ধে অন্যায় প্রচারণা চালাচ্ছে একটি মহল। মিথ্যে না বলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ দিলে শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচনে জনগণ আবারও সুযোগ দিলে এলাকার বেকারদের কাজের সুযোগ করে দেয়া হবে। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যাপবাদ দিয়ে ভোট চায় তাদেরকে ভোট না দেওয়াই বোধহয় ভালো। বিদেশ থেকে এবং দেশে আমার বিরুদ্ধে অন্যায় প্রচারণা চালানো হচ্ছে, আমার বিরুদ্ধে কুৎসরণা করা হচ্ছে। যারা এই মিথ্যাপবাদ দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ইনশাল্লাহ 12 তারিখে দাঁত ভাঙা জবাব আপনারা দেবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আপিল শুনানির তারিখ নির্ধারণে শিগগিরই আবেদন করবে রাষ্ট্রপক্ষ, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের উপর পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে 15 জানুয়ারি। মেজবা রহমানের রিপোর্ট। 24শে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়, তবে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। এদিন প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, মামলার সারসংক্ষেপ প্রস্তুত, 2-1 দিনের মধ্যে শুনানির আবেদন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন। এদিকে গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের উপর পরবর্তী শুনানির তারিখ পড়েছে 15 জানুয়ারি।
জুনায়েদ আহমেদ পলক তৎকালীন একজন প্রভাবশালী অ্যাডভাইজারের সাথে মোবাইল ফোনে কথোপকথন করছেন। কথোপকথনে বলছেন যে 8টি অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনস চিহ্নিত করা হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত করা হয় এবং 8টি বন্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছে। এবং এই ব্যাপারে ওনারা আইসিটি অ্যাডভাইজার অর্থাৎ এই মামলার অন্যতম আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় সাহেবের সাথে কথা বলেছেন। তবে আইনি সীমাবদ্ধতার মধ্যেই আসামিকে খালাসের চেষ্টা করবেন বলে জানান রাষ্ট্রনিযুক্ত জয়ের পক্ষের আইনজীবী মঞ্জুর আলম। আমি মনে করি আমার এই আসামি যে ঘটনার বর্ণনা করা হয়েছে ডকুমেন্টারি আমার আসামির বিরুদ্ধে কোনো কিছু নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণও শুরু হয় রবিবার। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়িক দ্বন্দ্বসহ বেশ কিছু কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোস্তাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে এতে প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার ও পরিকল্পনাকারী। প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত কোন্দলের কারণেই আজিজুর রহমান ওরফে মোস্তাব্বিরকে হত্যা করা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, চাঁদাবাজি বন্ধের কর্মসূচি সহ নানা ইস্যুতে সরব ছিলেন মোস্তাব্বির। পুলিশ বলছে, হত্যার ঘটনায় একই পরিবারের 3 ভাই অংশ নিয়েছে। 2 জন গ্রেফতার হলেও রহিম নামের আরেকজন শুটার এখনো 2 জন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেফতার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নের সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেফতার করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে। তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে পরিবার। তবে এখনও কাউকে আটক করা হয়নি বলে জানায় পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় ঢুকতে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে রেস্তোরাঁ কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার। রিপোর্ট ফজলে রাব্বি। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের একটি বাসা থেকে বের হন রেস্তোরাঁ কর্মচারী মিলন। এর কয়েক মিনিট পর ওই একই বাসায় প্রবেশ করেন তিনি। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা আক্তার লিলি। পরে সন্ধ্যায় বাসায় ঢুকে বড় বোন দেখতে পান মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলা কাটা মরদেহ। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রেস্তোরাঁ কর্মচারী মিলন। দাবি করেন, বাসা থেকে 5 ভরি স্বর্ণ এবং নগদ 5 লাখ টাকা নিয়ে যায় হত্যাকারী। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। এমন ঘটনায় উদ্বেগের কথা জানান প্রতিবেশীরাও। ওর মেয়ে, বড় মেয়ে যখন ভিতরে ঢুকছে, ঢুকার পরে রাস্তায় বাইরে চিৎকার দিছে, এই তখন 3:30 এটা কর্মচারী আসছিল। আর যারা জড়িত আছে স্যার, আমরা বলবো আরো তদন্ত নিয়ে যাওয়ার না, তো আমরা বলে দিব। বৃহস্পতিবারে ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে আমার বোনের, কারণ যেহেতু সে হচ্ছে বুধবারে গেল, বুধবার আমার আব্বা আম্মা গেল, তো বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা 11:30 বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য, কিন্তু আমরা জানতাম না। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানান পুলিশ। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করত একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে
তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সরকারের উদাসীনতা এবং মালিকদের সিন্ডিকেশনেই এলপিজি বাজারের এই বিশৃঙ্খলা, বলেছেন জ্বালানি খাত বিশ্লেষকরা। ক্যাব উপদেষ্টা শামসুল আলম ও অর্থনীতিবিদ মাহফুজ কবিরের মতে বিইআরসি ও জ্বালানি বিভাগ মনিটরিংয়ে ব্যর্থ হলে দীর্ঘায়িত হবে জনভোগান্তি। আপাতত সমাধানে সাময়িক সময়ের জন্য এলপিজির দাম বাড়িয়ে সমন্বয়ের পরামর্শ তাদের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। তরল গ্যাস আমদানি ও বাজার তদারকিতে সরকারের ব্যর্থতায় চরম ভোগান্তিতে এলপিজির গ্রাহকরা। দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। জ্বালানি খাত বিশ্লেষকরা বলছেন, সরকারের নমনীয়তার সুযোগ নিয়েছেন এলপিজি অপারেটর ও ডিস্ট্রিবিউটররা, জিম্মি করেছেন গ্রাহকদের। সরকার দখলের মতো, রাষ্ট্র দখলের মতো এলপিজি সেক্টরটা এলপিজি কোম্পানির পুরো দখলে চলে গেছে। তারা অবৈধ দখলদার, তাদের উচ্ছেদের ক্ষমতা রাষ্ট্রের নেই, সরকারের নেই। সরকার এক্ষেত্রে অকার্যকর এবং সরকার অকার্যকর হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যে সমস্ত কাণ্ড কারখানা এলপিজি ব্যবসায়ীরা এই ব্যবসার উপরে নিয়ন্ত্রণ নিয়েছে, তাতে রাষ্ট্র ব্যর্থ। ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেন, কিন্তু তারপরে সমস্যার সমাধান হলো না কেন? এবং দিনের বেলা দোকান বন্ধ, রাতের বেলা দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তো এই সমস্যাটা তো হচ্ছে আমাদের এখন। এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একটা হস্তক্ষেপ দরকার ছিল। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এখানে হস্তক্ষেপ দরকার ছিল, তার কারণ তাদের কাছে সমস্ত তথ্য আছে যে কি পরিমাণে আসলে জ্বালানি আমদানি হয়েছে, এলপিজি আমদানি হয়েছে। জনগণের যে চরম ভোগান্তি, এই সময়টাতে কেন গেজেট হয় না এবং সেটা শুক্র শনিবারে কাজ করতে পারলো না কেন তারা? এখনও কোনো গেজেট এলো না, সিদ্ধান্ত এলো না। সেটার দায়টা আমি মনে করি যে এখানে এনার্জি রেগুলেটরি কমিশনের। তো এটা খুব দ্রুত সম্ভব, এটাকে আসলে এই দামটা সমন্বয় করতে হবে। দাম সমন্বয় একটা আপাতত সমাধান, কিন্তু খুব দ্রুত আসলে আমদানি করতে হবে এবং প্রয়োজনে নতুন নতুন যারা হলো যে ইম্পোর্টার তাদেরকে অ্যালাউ করতে হবে, যাতে করে এখানে একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হয়। প্রতিযোগিতার পরিবর্তে এলপিজির বাজার এখন অলিগোপালি, যেখানে একচেটিয়া নিয়ন্ত্রণ মুনাফালবী বড় ব্যবসায়ীদের। ফলে ভোক্তাদের পাশাপাশি চ্যালেঞ্জের মুখে সরকার। নির্বাচনের আগে এ ধরনের চক্র আরও সক্রিয় হওয়ার আলামত দেখছেন খাত সংশ্লিষ্টরা। অলিগোপলি তৈরি করে বাজারটাকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করা যায়। এখন এই কনসেন্ট্রেশনটা এত হাই হয়ে গেছে এখানে যে এখন দেখা যাচ্ছে যে আসলে প্রতিযোগিতার তো দূরের কথা, এখন মানুষের আসলে এই গ্যাসের অ্যাক্সেস করাটাই এখন কঠিন হয়ে গেছে। এখন এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে দাম কীভাবে একটু বাড়ানো যায়, তো সেটাই তারা চিন্তা করছে, মানে নিজেদের স্বার্থ চিন্তা করছেন। যখন তারা এলপিজিটা কিনেছেন তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে দামটা কম ছিল, সেভাবেই তারা কিনেছেন। তো এখন বিক্রি করার সময় দেখা যাচ্ছে যে তারা বেশি করে দাম চাচ্ছেন, এটা তো হলো না, তাই না? এই আমদানির যেন কেউ কুক্ষিগত না করেন সেটা দেখতে হবে। এবং এই সময়টাতে আমি মনে করি যে এখন আর খুব প্রয়োজনে সরকার নিজেই কিন্তু আমদানি করতে পারে। এখন এলপিজি মার্কেট এখন পুরোপুরি অলিগোপলির শিকার, তারা কোনো কিছুই মানে না। এবং এলপিজি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেগুলো কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিদপ্তর প্লাস এনার্জি রেগুলেটরি কমিশন সবাই অকার্যকর হয়ে গেছে, আইন কানুন সব অকার্যকর। এমন জটিল পরিস্থিতির মাঝেও এলপিজির বাজার নিয়ন্ত্রণে হাকডাক আর প্রেস বিজ্ঞপ্তিতেই আটকে আছে সরকারের সব উদ্যোগ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এতে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, বাণিজ্য উদারীকরণের জন্য শর্ত শিথিল করে আমদানি নীতি আদেশ জারি করা হচ্ছে। মন্ত্রিপরিষদে এই প্রস্তাব উপস্থাপন করা হবে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, উদার বাণিজ্যে বিশ্বাস করে সরকার, তাই বাণিজ্য সহজীকরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আইপিএল নিয়ে বিবাদে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন আপনি, বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়ে আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। সো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না, তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ক্যাশলেস সোসাইটি হলে দেশে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। রবিবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, ক্যাশলেস বাংলাদেশ উপহার দিতে পারলে ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে। গভর্নর বলেন, একটি নতুন ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে। ইসলামী ব্যাংকগুলোতে সুশাসনের ঘাটতির কারণেই অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ চলছে জানিয়ে গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে ধৈর্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম, এফসিএস রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনবল, আপনাদের যে নিজেদের জনবল, সেটাকে সম্পৃক্ত করতে হবে, আবার বাইরের অ্যাডভার্টাইজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেও সেটাকে সক্রিয়। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সব কিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। অনলাইনে রিটার্ন দাখিলের মতো আগামী অর্থবছর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দাখিলের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে বিকাশের মাধ্যমে বড় অঙ্কের ভ্যাট ট্যাক্স পরিশোধের ডিজিটাল পদ্ধতি ইটিডিএস এর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। উদ্বোধনী দিনে ভ্যাট ট্যাক্স মিলিয়ে প্রায় 100 কোটি টাকার কর পরিশোধ করেন কর্পোরেট করদাতারা। এমএফএস প্রতিষ্ঠান বিকাশের মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে এই কর সরাসরি পরিশোধ করেন তারা। এ সময় বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর জানিয়েছেন, করদাতা চাইলে এখন থেকেই যে কোনো বড় অঙ্কের আয়কর ও ভ্যাট সরাসরি জমা দিতে পারবেন। এনবিআর চেয়ারম্যানও জানিয়েছেন, বড় অঙ্কের লেনদেনে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ছিনতাই বা খুনের মতো ঘটনা কমবে। নগদ টাকার প্রবাহ ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকে যে 20,000 কোটি টাকা ছাপাতে হয়, সেই চাপও কমবে। বন্ধ হবে ইচ্ছাকৃত কর ফাঁকি দেওয়ার প্রবণতাও। অনেক 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 সুবিধা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিয়েল টাইম এবং এটা নির্ভুল, এবং এটা টাকা পয়সা ক্যারি করার যে রিস্ক, সেই রিস্কটাকে কমিয়ে দেয়। টাকা পয়সা ক্যারি করতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, অনেক রকমের বড় বড় ছিনতাই হয়েছে, অনেক রকমের কিলিং হয়েছে। কিন্তু এই টাকা পয়সা যদি ক্যারি করার প্রয়োজনই না হয় এবং এটা যদি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হয়, তাহলে আমরা রিয়েল টাইমে পেয়ে যাই এবং এই রিস্কগুলো থাকে না। কিভাবে টাকাটা জমা হয়, কিভাবে লবণ আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে লবণ চাষী, শ্রমিক ও ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কক্সবাজারের মহেশখালীতে। সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, জামাত ইসলামের প্রার্থী AHM হামিদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, অব্যাহত লবণ আমদানিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লবণ চাষিরা। অবিলম্বে আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যা দেখে কিছু দলের গাত্রদাহ শুরু হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় আয়োজিত মহিলা সংগঠকদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জানান, একটি নারী বান্ধব দল হিসেবে বিএনপি নারী শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে নরসিংদীতে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দাসপাড়া নার্সারি মাঠে এর আয়োজন করে চিনিশপুর ইউনিয়ন বিএনপি। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে গোপালগঞ্জে। পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এর আয়োজন করে জেলা শ্রমিক দল। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের সংসদীয় 2 আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ডক্টর KM বাবর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার উত্তর কুশিয়ারায় যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হকের উদ্যোগে আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন এ সময়। ইরফান গ্রুপের পণ্য ইরফান চিনিগুড়া অ্যারোমেটিক চালের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হল জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিন। চুক্তিপত্রে সই করেন ইরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিন। প্রতিষ্ঠানের সকল জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার কাজে অংশ নেবেন বলে জানান এই অভিনেত্রী। 2 বছর মেয়াদী চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম, ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং এর মাহমুদ রহমান বুলবুল সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা ব্যাংক পিএলসি তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার ওসমান এরশাদ ফয়েজকে। তিনি 11 জানুয়ারি 2026 তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন। আন্তর্জাতিক ব্যাংকিং খাতে 30 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ওসমান এরশাদ ফয়েজের। তিনি বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তি, পরিচালনা ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম ও ফিনটেক খাতে তার দক্ষতা রয়েছে, যা পরিবর্তনশীল আর্থিক খাতে ঢাকা ব্যাংকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মজীবনে ওসমান এরশাদ ফয়েজ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের সভাপতি প্রকৌশলী রেজাউল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন ঢাকা 5 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নবিউল্লাহ নবী। বিশেষ অতিথি ছিলেন মোস্তাক আহমেদ ভুইয়া, সৈয়দ আজমুল হক ও আফজাল হোসাইন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ওপারে মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ, এপারে আসা গুলিতে টেকনাফের শিশুসহ 2 জন আহত। গণভোটে হ্যার পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো দাবি প্রেস সচিবের। আপিলে বগুড়ায় মান্নার মনোনয়ন বৈধ, জাপা ও এনডিএফ কেন নির্বাচনে অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি। এবার আসবে ইইউ এর 200 পর্যবেক্ষক, দেখবে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা বাংলাদেশের নির্বাচন, জানিয়েছে মিশন প্রধান। মোসাব্বির হত্যার মূল শুটার জিনাত সহ 4 জন গ্রেফতার। গভীর রাতে বাসায় ঢুকতে বাধা দেয় বনশ্রীতে মালিকের মেয়েকে খুন করল কর্মচারী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।